আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো। স্বাগত রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই শিরোনাম। আগামীতে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে আর তা মেনেও নিতে হবে, তৃণমূলের নেতাদের বললেন শেখ হাসিনা। জঙ্গিবাদ মোকাবেলা ও নির্বাচনের প্রস্তুতি নেওয়াই নতুন কমিটির মূল লক্ষ্য, বললেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের নতুন কমিটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে, প্রত্যাশা বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের। নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। যোগ দেবেন বাইরের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি দেশের ১৬৫ জন সঙ্গীত শিল্পী। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষ হওয়ার পর আজও সারাদিন ওই সম্মেলনকে ঘিরে মন্তব্য, পাল্টা মন্তব্য আর নতুন সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন ছিল মনোযোগের কেন্দ্রে। গত কয়েক মাসে সবগুলো জেলায় দলীয় নেতাকর্মীদের সম্মেলন করে নির্বাচিত ৬৫০০-এর বেশি কাউন্সিলর যোগ দেন এবারের জাতীয় সম্মেলনে। আগামী ৩ বছরের জন্য দলের নেতৃত্ব ঠিক করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। প্রথা অনুযায়ী এই সম্মেলন থেকে গৃহীত দলীয় ঘোষণাপত্রের ওপর ভিত্তি করেই তৈরি হবে নির্বাচনী ইশতেহার। আর ২০১৯ সালে দেশের জাতীয় নির্বাচন, কাজেই সম্মেলনে নবগঠিত কমিটি আওয়ামী লীগকে নির্বাচনে নেতৃত্ব দেবে। তবে নিকট অতীতে বরাবর যেমনটা হয়ে এসেছে, এবারও ঠিক তেমনি দলীয় নির্বাচন কমিশন এমনকি স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত থাকলেও কোনো ভোটাভুটির সুযোগ হয়নি কাউন্সিলরদের। একজনের প্রস্তাব, এরপর সকলের সমর্থন। এই প্রক্রিয়াতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন শেষ হয়েছে। এরপর শীর্ষ নেতৃত্বকে পূর্ণাঙ্গ কমিটি গড়ার দায়িত্ব দিয়ে শেষ হয়েছে মহা সমারোহে আয়োজিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজ বলেছেন, আগামী ২-৪ দিনের মধ্যেই নাকি কমিটির সব সদস্যদের নাম জানা যাবে। এর আগে গত মার্চে বাংলাদেশের আরেক প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান কাউন্সিল অনুষ্ঠানের আগেই। আর কাউন্সিলের ৪.৫ মাস পর গঠনতন্ত্রের বাইরে গিয়ে একরকম ইচ্ছে মাফিক পদ সৃষ্টি করে চেয়ারপারসনের মনোনয়নে ৫ শতাধিক সদস্যের এক বিশাল কমিটি ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজনীতিকদের দলের গতি প্রকৃতি নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ কোথায়? এই নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেজবা কামাল এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর জিনাত হুদা ওহিদ। স্বাগত আপনাদের দুজনকেই। ডক্টর মেজবা কামাল, আপনাকে দিয়েই শুরু করতে চাই। মানে আসলে তৃণমূলের কর্মীদের কথা শুনবার সুযোগ কতটা আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে? বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে কিন্তু তৃণমূলের কথা শোনার সুযোগ সেভাবে নাই। এই যে দেখুন, আওয়ামী লীগ এত বড় একটা জাতীয় কাউন্সিল করলো এবং নিশ্চিতভাবে এটা একটা অত্যন্ত সফল অনেক বিবেচনাতেই, এবং এর মধ্যে দিয়ে অনেক পজিটিভ দিক বেরিয়ে এসছে। সারা দেশের কর্মীরা উদ্দীপ্ত হয়েছেন এবং এক জায়গার কর্মীরা অন্য জায়গার কর্মীদের সাথে পরিচিত হয়েছেন এবং গোটা ব্যাপারটাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাধিত হয়েছে। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ নিশ্চিতভাবেই আপনার অভিনন্দন পেতে পারে এবং যে নতুন নেতৃবৃন্দ ইতোমধ্যে যাদের নাম ঘোষিত হয়েছে, তারা সবাই নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা পাচ্ছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে আপনার আওয়ামী লীগ তো দেশের প্রধান রাজনৈতিক দল এবং যে সময়কে অতিক্রম করে এই সম্মেলনটা হলো আমাদের জাতীয় পরিসরে এবং বিশ্ব পরিসরে, তার মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী যিনি, তার নেতৃত্ব অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। দলের ভেতরে শুধু না, দেশের ভেতরে শুধু না, আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত সম্মানের সাথে তার নাম আজকে উচ্চারিত। এই সব কিছুই ঠিক। তারপরেও যে কথা, সেটা হচ্ছে যে এই যে আপনার কাউন্সিলররা এলেন, সেই কাউন্সিলররা কি করলেন? তারা এসে স্লোগান দিলেন, তারা এসে হাত তুললেন, এই পর্যন্তই তো। এবং তার হচ্ছে দুটো ক্ষেত্রে, কেবলমাত্র প্রধানমন্ত্রী, মানে কেবলমাত্র দলীয় প্রধান এবং যিনি সেক্রেটারি, তার ক্ষেত্রে।
বাদবাকি ক্ষেত্রে কিন্তু তাদের কোনো সে থাকলো না। তো আওয়ামী লীগকে কিন্তু এদেশে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজটাতে নেতৃত্ব দিতে হবে বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি যা, তাতে করে দলের ভেতরে গণতন্ত্র মোটামুটিভাবে অনুপস্থিত। আপনি একটু আগে খালেদা জিয়ার কথা বললেন, বিএনপির কাউন্সিলেও তো আমরা একই চেহারা দেখেছি। এখানে তো তাও দুটো নাম পেয়েছি প্রধান দুটো পদের, বিএনপিতে তো তাও পাওয়া যায়নি। হ্যাঁ, মানে পাওয়া গেছে একটা পরিবারতন্ত্রের দুটো নাম, আর এর বাইরে কিছুই পাওয়া যায়নি। তো সেইখানে একটা মানে অন্তত ওবায়দুল কাদেরের নামটাকে আমরা জল্পনা বলতে পারি, যে জল্পনা ছিল, কেউ নিশ্চিত করেননি। কিন্তু বিএনপির যেহেতু নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র আগে তুলতে হয়, কাজে তারা তুলেছেন, আর কেউ তোলেননি। কাজে আগেই আমরা জানতাম যে কাউন্সিলের আগেই যে খালেদা জিয়া আর তারেক রহমান হবেন। হ্যাঁ, সেটা হলো। কিন্তু আপনার ধরুন আরও তো অনেক গুরুত্বপূর্ণ পদগুলো ছিল, সেগুলো তো পাওয়া যায়নি। তো তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা দাঁড়াচ্ছে যে আসলে যেমন ধরুন আমি একটা কথা বলি, আমি আমাদের মাননীয়, আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী শেখ হাসিনা আজকে যে কথাটা বলেছেন, আপনারা সংবাদে যেটা শুনলাম, যে নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্ব আসবে, মেনেও নিতে হবে। তো তার মানেটা কি? যে তারা মেনে নেওয়ার পার্টি, তারা কিন্তু নির্বাচন করার পার্টি না। কালকে আমি শুনলাম আপনার যে নবনির্বাচিত একজন নির্বাচিত শব্দটা ঠিক হচ্ছে কিনা, মানে যার নাম ঘোষিত হয়েছে সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে, মানে আওয়ামী লীগের গঠনতন্ত্রেই নাকি লেখা আছে যে যদি কেউ প্রস্তাব না করেন বা কেউ প্রতিবাদ না করেন, তাহলে তারই মানে সাথে সাথে সমস্বরে সবাই ঘোষণা দিয়ে তিনি নির্বাচিত হয়ে যান। কাজে নির্বাচন তো বটেই আর কি। আচ্ছা, সেটা আপনি যেভাবে ব্যাখ্যা করতে করেন, কিন্তু উনি তাকে কালকে একটা টেলিভিশন অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে তিনিও ছিলেন। তো তিনি আলোচনায় এক পর্যায়ে তিনি ধন্যবাদ জানালেন তাকে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত করার জন্য, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। তো তাকে তো নির্বাচিত করার কথা কাউন্সিলররা, তো তিনি ধন্যবাদ জানাবেন কাউন্সিলরদেরকে। সেটা না করে তিনি যখন আপনার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, তখন তার মানেটা কি? সেখানে তো মনোনয়ন হচ্ছে, এখানে তো নির্বাচন হচ্ছে না। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রথম যে সংবাদ সম্মেলন, আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে কোনো একটা সময় তিনি কাউন্সিলরদের ধন্যবাদ জানাবেন, কিন্তু তিনি ক্রমাগতভাবেই আসলে সভানেত্রী তার উপর আস্থা রাখায়, সভানেত্রী তাকে বিশ্বাস করায়, সভানেত্রী তাকে পুরস্কৃত করায় তার সারা জীবনের রাজনৈতিক জীবনের জন্য তিনি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছেন। যদি ডক্টর মেজবাহ কামাল যে প্রসঙ্গটি তুলেন সেখান থেকেই শুরু করি, যে তার মানে কাউন্সিলররা যাদেরকে এবার আওয়ামী লীগ আসলে সারা বাংলাদেশের সব জেলায় কাউন্সিল করে নির্বাচন করে নিয়ে এলো কেন্দ্রে তৃণমূলের নেতৃবৃন্দ হিসেবে, তারা কি ভূমিকা রাখতে পারলেন এই নির্বাচন বা ডক্টর মেজবাহ কামাল বলছেন যে মনোনয়ন প্রক্রিয়া? হ্যাঁ, ধন্যবাদ নবনীতা। আসলে বিষয়গুলো খুব জটিল, এই কারণে বলছি যে যত সহজভাবে বোধহয় প্রশ্নটা করা যায়, উত্তরটা বোধহয় ঠিক ততটা ফ্ল্যাটলি বা ততটা একেবারে সহজভাবে বোধহয় দেওয়া যায় না। এই কারণে বলছি যে দেখুন, বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে অবস্থাটা আছে, সেখানে কিন্তু আসলে ঠিক ওইভাবে যেভাবে বলছি যে একেবারে সবাই ভোট দিয়ে তৃণমূল থেকে নিয়ে আসা হচ্ছে, সেই প্র্যাকটিসটা আসলে নানাবিধ কারণে কমে গিয়েছে। আমাদের বুঝতে হবে এই মুহূর্তে আওয়ামী লীগ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, মানে বলা যায় যে সবচাইতে ভালো জায়গায়, সর্বোত্তম। তারা যে একটি ঐতিহ্যবাহী দল, একটি প্রাচীন প্রতিষ্ঠান এবং অনেক চড়াই উত্তরায়ের ভেতর দিয়ে কিন্তু আজকে আওয়ামী লীগ এই পর্যায়টিতে এসেছে। বিশেষত ৭৫ পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ যে ধরনের নির্যাতন, নিপীড়ন এবং একটা কঠিন সময় পাড়ি দিয়ে এসেছে, সেই জায়গাটি থেকে উত্তরণ করে আজকে আওয়ামী লীগ 2 টার্মে এখানে আছে। এবং অর্থনৈতিক জায়গাগুলোতে আওয়ামী লীগের অনেক সাফল্য এসছে, সামাজিক জায়গাগুলোতেও অনেক সাফল্য এসছে। ফলে তৃণমূল কর্মীদের যে কথাটি আমরা বলছি বা আপনারা যে প্রশ্নটি তুলছেন, এই তৃণমূল কর্মীদেরকে কিন্তু একত্রিত করাটাও একটা বিরাট ব্যাপার ছিল। আমি মনে করি এই সম্মেলন কিন্তু সেটি করতে পেরেছে, কারণ একটা ঐতিহ্যবাহী দল, তার যারা নেতাকর্মীরা আছে একেবারে তৃণমূল প্রান্তিক পর্যায়ে, তাদেরকে বুস্ট আপ করা, তাদেরকে উদ্দীপ্ত করা, সামনের দিকে নিয়ে আসা, এটা কিন্তু একটা বিশাল বিষয় ছিল। আর আমি যেটা মনে করি যে তৃণমূল সাথে কেন্দ্রের যে সম্পর্কটি, এটি আসলে এই যখন সরকারে থেকে যায় তখন খুব ডাইরেক্ট বা প্রত্যক্ষ সম্পর্কটি হওয়া কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল একটি দেশে খুব কঠিন হয়ে যায়। ফলে দেখা যায় তারপরেও কিন্তু
তৃণমূলের সাথে কেন্দ্রের সম্পর্কটি আমি মনে করি আমরা যেটাকে বলি স্নোবল স্যাম্পলিং এর ভেতর দিয়ে আসলে চলে আসে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সাথে, অর্থাৎ বরিশালের সাথে ফরিদপুর বা ফরিদপুরের সাথে রাজশাহী, এই যে একটা সম্পর্ক এই বিরাট একটা মহা সম্মেলনের ভেতর দিয়ে হয় সেটি কিন্তু হয়ে যায়। সুতরাং আমি মনে করি এই জায়গাটায় তৃণমূলের কর্মীরা উপেক্ষিত নয়, বরং তৃণমূলের কর্মীদেরকে চাঙ্গা করার, উদ্দীপ্ত করার একটি প্রক্রিয়া কিন্তু এই সম্মেলনের ভেতর দিয়ে আওয়ামী লীগ করতে পেরেছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি বললেন ডক্টর হ্যাঁ, মেজবা কামালও। আরেকটি যেটা আপনারা বলছেন যে ভোটের যে বিষয়টি, দেখুন ভোট কখন হয়? ভোট সেই সময় হয় যখন আপনার প্রতিযোগিতা থাকে, একাধিক প্রতিযোগী যখন সেই পর্যায়ে চলে আসে। কিন্তু একাধিক প্রতিযোগী যখন স্বেচ্ছায় আসছেন না, এটা শুধু তৃণমূল কখন ভোট দিবে? যখন আপনি একাধিক নাম নিয়ে আসবেন। আমি তো একা একা ভোট দিতে পারছি না, তো সেই নাম যখন না আসছে, যখন একটি নাম এসে যাচ্ছে, ওবায়দুল কাদের হোক বা শেখ হাসিনা হোক বা XYZ যখন হয়, এবং সেই প্রস্তাবটি, এবং যেমন ধরেন আমি জাস্ট একটু পজ দিয়ে বলি, যখন প্রধানমন্ত্রী বা সভানেত্রী শেখ হাসিনা বলছেন আমি আর থাকতে চাই না, তখন কিন্তু সমস্বরে প্রান্তিক এই কর্মীরা বলছেন না না না। সুতরাং এখানে ভোটের জায়গাটা কোথায় সেটা একটি বিরাট প্রশ্ন। মানে আপনি বলছেন এটা কি এক রকমের মানে আমাদের সংস্কৃতি, একটা সংস্কৃতি, আমি রাজনৈতিক সংস্কৃতিটাকেই গুরুত্ব দিচ্ছি। শেখ হাসিনা তো বারবার বলছেন আমি 35 বছর ধরে এই দলটিকে টেনে নিয়ে যাচ্ছি, এবং 35 বছর অনেক দীর্ঘ সময়। আপনারা নতুন নেতৃত্ব নিয়ে আসেন, এটি কিন্তু উনি সম্মেলন হবার আগে উনি অত্যন্ত মানে শি ওয়াজ ভেরি লাউড অ্যান্ড শি ওয়াজ ভেরি ক্লিয়ার, খুব পরিষ্কারভাবে এই কথাটি বলেছেন। কিন্তু যেই তৃণমূলের কর্মীরা সেটি কি শুনতে চেয়েছেন, সেটি কি আগ্রহ প্রকাশ করেছেন, সেই সুযোগটি তো তিনি দিবার চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে কোনো নাম আসেনি। এটি কিন্তু আপনারা আলোচনায় আনা উচিত। আমার মনে হয় সেই আলোচনাটা আমরা আনিনি। আমি আমার সূচনা বক্তব্যেও বলেছি যে একজন নাম প্রস্তাব করেছেন, একজন সাথে সাথে স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নামটি আসলো, সেখানে আরো একাধিক নাম তো আসেনি, একাধিক নাম আসবার তো সুযোগ ডক্টর আছে। মেজবা কামাল, আমি জানি না মানে আমার হয়তো বা আওয়ামী লীগের কাউন্সিলের ইতিহাসটা ঘেটে বসলেও ভালো হতো, কিন্তু আপনি কি বলতে পারেন মানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি এটাই যে আসলে দলের ভেতরে নেতৃত্ব নির্বাচনে সকল কর্মীরা সমস্বরে বলবেন যে একজন ব্যক্তি যাকে চুজ করবেন তাকেই তারা সকলে পছন্দ করে নেবেন, মানে এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমরা এটাই পছন্দ করি না এখানে আমাদের আচ্ছা স্যার হ্যাঁ একটু যদি আপনি ক্লিয়ারও করতেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি আসলে এই ঘটনাগুলো কোথায় হয়, মানে কখন আমি বলছি কখন একজন শেখ হাসিনা বা একজন খালেদা জিয়া তার দলের জন্য কিংবা একজন এরশাদ তার দলের জন্য এত জরুরি হয়ে পড়ে কেন, এই প্রশ্নটার আসলে উত্তরটি খোঁজা উচিত। আপনার এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনাকে বুঝতে হবে যে দেখুন শেখ হাসিনা কিন্তু মোটেও রাজনীতিবিদ সেই অর্থে তিনি রাজনৈতিক সামাজিকীকরণের ভেতর দিয়ে গড়ে ওঠেন নাই, কিন্তু তিনি আমি যে কারণে সূচনা বক্তব্যে বললাম তিনি দলটিকে একেবারে ভঙ্গুর একটি অবস্থা থেকে আজকে বিশ্বমানের একজন নেতৃত্ব হিসাবে তিনি কিন্তু তিনি যখন ছিলেন না তখনই তাকে নির্বাচিত করা হয়েছে যে তিনি আসলে দল রক্ষা পাবে, শূন্য একটি জায়গা থেকে তিনি কিন্তু নিয়ে এসেছেন। সুতরাং উল্টা প্রশ্ন বরং কাউন্সিলর আপনাদের করতে পারে, কেন আমরা শেখ হাসিনাকে পাল্টাবো, কি কারণে আমরা শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাকে পাল্টানো কথা কিন্তু হচ্ছে না, শেখ হাসিনা না সাধারণ সম্পাদক পদে কেন যে কোনোই আমি বলছি যে কমিটিটি কেন মানে ভোটের মাধ্যমে জি ডক্টর মেজবা কামাল মানে এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিনা? আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয়তো এটাই, হ্যাঁ, কিন্তু এটা আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি কিনা আমি সেই প্রশ্নটা তুলতে চাই। আমরা কিন্তু এর আগে দেখেছি যে বিএনপি তো একই ব্যাপার হয়েছে, আওয়ামী লীগও একই ব্যাপার হলো, তো তাই যদি হয় তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? তা আমাদের তো একটা পার্থক্যের জায়গা নির্মাণ করার মনে হয় সময় এসছে। আমরা তো জানি যে আওয়ামী লীগ যে মূল্যবোধগুলোর জন্য দাঁড়ায় বিএনপি সেগুলোর জন্য দাঁড়ায় না। আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, বাংলাদেশকে এগোনোর কাজটাতে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির সাথে আমি আওয়ামী লীগকে তুলনা করার কোনো জায়গা চাই না, কিন্তু আমরা যদি দেখি যে আপনার এই যে দলের ভেতরে গণতন্ত্রের যে অনুপস্থিতি এবং যে প্রক্রিয়ায় আপনার নেতা নির্বাচন হয় সেই প্রক্রিয়া তো একই রয়ে গেল দুই দলের, তো সেই জায়গাটাতে আমার আপত্তির জায়গা। আসলে উনি এতক্ষণ যে কথাগুলো বললেন না সে ব্যাপারে আমার
খুব সম্মানিত কলিগ এবং তার সাথে অনেক ব্যাপারেই আমি একমত হই। কিন্তু ধরুন আপনার আওয়ামী লীগকে তিনি বললেন সর্বোত্তম দল, কঠিন সময় পাড়ি দিয়ে তারা এসছে, তৃণমূল কর্মীদের একত্রিত করা হয়েছে, স্নোবল স্যাম্পলিং, সবই ঠিক। কিন্তু এগুলো হয়েছে বলে কি আপনার নেতৃত্ব সেখানে আপনার একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে পারবে না? সেটা দিয়ে আসতে তো আরও শক্তিশালী হতে পারত। এবং আপনি বললেন যে এখানে একাধিক নাম আসেনি, তাহলে ভোট কী করে হবে? একাধিক নাম আসে না কেন? শেখ হাসিনার নেতৃত্ব এত সুপ্রতিষ্ঠিত যে সেইখানে আপনার একাধিক নাম আপনাদের নাও আসতে পারে। আরেকজন এক সেকেন্ড শেষ করে সহকর্মী, নিই। আরেকজন আমি সহকর্মীকে আমি একটু একটু নিলেই, বাক্যটা শেষ করে নিই। ডক্টর, জি। হ্যাঁ, যে সেখানে হয়তো আপনার একাধিক নাম নাও আসতে পারে, কিন্তু আপনার ওখানে তো 83টা পদ আছে কেন্দ্রীয় কমিটিতে বা 180টা পদ আছে জাতীয় কমিটিতে, সেখানে কোনোটাতেও একাধিক নাম আসতে পারবে না, এটা তো হতে পারে না। কাজে এখানে চর্চার ক্ষেত্রেই সমস্যা আছে, আমি এটাই বলতে চাইছি। আমি মনে করি যে এই জায়গাতেও কিন্তু আওয়ামী লীগের কাছে আমাদের প্রত্যাশার জায়গা আছে। একেবারে আমি এই প্রশ্নটি নিয়ে ডক্টর জিনাতুল হুদা ওহিদ আপনার কাছে ফিরবো। আমি একটা বিরতিতে যেতে চাই, আর আপনাদের আরেকজন সহকর্মী আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুলের সাথে সংযুক্ত হবার চেষ্টা করছি আমরা বেশ কিছুক্ষণ ধরে। দর্শক, একটা বিরতির পর যদি তাকে পাই তার কথাও শুনবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর জিনাতুল হুদা ওহিদ, এই কথাটি যে মানে অন্য পদগুলোতে মানে কেন্দ্রীয় কমিটি নির্বাচন বা ওগুলো কেন নির্বাচন বা ভোটাভুটির মাধ্যমে হলো না? না, সেটি তো যেটি আমি বলছিলাম যে দেখুন, প্রথম যেই ধারাটি আসলে শুরু হয়ে যায় সেটি তো আসলে চলমান হচ্ছে। এবং আপনারা যে কথাটি বলছেন, যেটা আপনাদের সাথে আসলে আমার বোধহয় খানিকটা অধ্যাপক মেজবা কামালের সাথে যেখানে হয়তো একটা পার্থক্য হয়ে যাচ্ছে, আমি বাস্তবতার কথা বলছি যে তৃণমূলের কর্মীরা তো সেই দাবিটি আসলে করছেন না, এবং তাদেরকে যখন বলা হচ্ছে বিকল্প নাম বা যারা বিকল্প নাম প্রস্তাবের একটি সুযোগ যখন দেওয়া হচ্ছে, সেখানে তো বিকল্প নাম আসলো না, বিকল্প নাম তো আমরা আসতে দেখছি না। ফলশ্রুতিতে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে শব্দটি আমরা ব্যবহার করছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে এই নির্বাচনগুলো হয়ে যাচ্ছে। তবে একটি জায়গায় আমি একটু বলতে চাই যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের যে কম্প্যারিজন হয়তো এক্ষেত্রে অনেক সময় করা হচ্ছে, আমি মনে করি যে সেখানে বোধহয় আরেকটু সতর্ক দৃষ্টি আমাদের দেওয়া উচিত। কারণ দেখুন, আওয়ামী লীগে কিন্তু যে যিনি জেনারেল সেক্রেটারি হলেন অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব, তিনি কিন্তু আসলে একটি সময়ের পরিক্রমায় একটি পরীক্ষার ভেতর দিয়ে সেই সুদীর্ঘ ছাত্র লীগ মানে ছাত্র নেতা থেকে বহু নির্যাতন, 66 মুভমেন্ট, 69 লিবারেশন ওয়ারের তার অংশগ্রহণ আছে, 75 পরবর্তী সময়ে তিনি নির্যাতন কারাভোগ করেছেন, এবং 2007-08 যে তথাকথিত যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় তার ভূমিকা ছিল অসম্ভব রকম সাহসী ভূমিকা, তিনি নির্যাতিত হয়েছেন। এরকম একজন পরীক্ষিত মানুষকেই কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু। এবং যেটি খুব লক্ষণীয়, আমি যখন আপনারা বলেন যে খুব ফ্ল্যাটলি যখন আমরা চলে যাই বিএনপি এবং আওয়ামী লীগের কম্প্যারিজনে, এখানে কিন্তু পরিবারতন্ত্রের কাউকেও নিয়ে আসা হয়নি। আপনারা বলছেন যে তৃণমূলের কণ্ঠস্বর এখানে কি এসেছে কিনা, গ্রাসরুট লেভেল থেকে তো বারবার সজীব ওয়াজেদ জয়ের নামটি এসেছে, আমরা যে পেপার পত্রিকায় দেখেছি, কিন্তু কই সজীব ওয়াজেদ জয়কে তো কোথাও নিয়ে আসা হয়নি, কোনো একটি পোস্টে কোনো একটি জায়গায় তাকে নিয়ে আসা হয়নি। এবং সেক্ষেত্রে দল যেমন ভূমিকা পালন করেছে, আমি বলবো সজীব ওয়াজেদ জয় নিজেও সেখানে তিনি যে অত্যন্ত আধুনিক, লিবারেল, উদার একজন মানুষ, তিনি খুব স্পষ্ট করেছেন যে আমি দেশের বাইরে অবস্থান করি, সুতরাং এই মুহূর্তে আমি যদি দেশের কাজ না করতে পারি তাহলে তো আসলে একটি পোস্ট, শুধুমাত্র পোস্ট পাবার জন্য নিয়ে আমাদের কোনো লাভ নেই। যেখানে আমরা প্রক্ষান্তরে দেখতে পাচ্ছি যে বিএনপিতে খালেদা জিয়া এবং তারেক রহমান, যিনি অনেক দিন যাবত, অনেক বছর যাবত আসলে লন্ডনে পড়ে আছেন, এদেশে কর্মীরা মার খাচ্ছেন বলে বিএনপি সবসময় বলছে, সেই নির্যাতিত নেতা কর্মী কারোর সাথে পাশে তিনি নেই, তিনি লন্ডনে আছেন, তাকে তো আসলে নির্বাচিত করা হয়েছে। আমার মনে হয় এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের এই ধরনের আলোচনায়। ডক্টর মেজবা কামাল, মানে হ্যাঁ, মানে তৃণমূলের নেতারা তো আবার বারবার সজীব ওয়াজেদ জয়ের কথা বলেছেন। ডক্টর ওহিদ যে প্রসঙ্গ তুললেন, তো আমরা যদি এখন দেখতাম যে সজীব ওয়াজেদ জয়কে দ্বিতীয় ব্যক্তি করে দেওয়া হয়েছে, তাহলে কি বলতাম তৃণমূলের কণ্ঠস্বর শুনিয়ে এটা করা হয়েছে? আচ্ছা, আমি ওই প্রসঙ্গে একটু পরে আসছি। আমি তার আগে বলি যে ডক্টর জিনাত হুদা যে বাস্তবতার কথা বললেন,
এটা বাস্তবতা, এই ব্যাপারে তো কোনো ভিন্ন মতের সুযোগ নাই, এটা তো আমরাও দেখছি, তার সাথে আমি একমত যে এটাই বাস্তবতা। কিন্তু আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নতুন বাস্তবতার নির্মাণ। হ্যাঁ, আমাদের এই বাস্তবতা কি কাঙ্ক্ষিত বাস্তবতা, সেই প্রশ্নটাই করতে চাই। আসলে আমরা তো দেশে একটা গণতান্ত্রিক সমাজ করতে চাই, তো গণতান্ত্রিক সমাজ করার জন্য যদি আমরা দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করব? সেই জায়গাতেই কিন্তু আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলার চেষ্টা করছি। তো সেদিক থেকে যেমন ধরুন আপনার ওবায়দুল কাদের যে একজন অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত যোগ্য প্রার্থী, এই ব্যাপার নিয়ে কিন্তু কোনো প্রশ্ন মানে তোলা আমার উদ্দেশ্য নয়, আমি নিশ্চিত আপনারও নয়। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্নটা ওবায়দুল কাদেরকে নিয়ে নয়, প্রশ্নটা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা দলীয় সভাপ্রধান, দলীয় সভাপতি বলা ব্যবহার হয়, হ্যাঁ, দলীয় প্রেসিডেন্ট, হ্যাঁ, তো সেই হিসাবে শেখ হাসিনা, তার নেতৃত্ব তো এত সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যে সে ব্যাপারে কোনো প্রশ্ন তোলারই কোনো সুযোগ নাই। কিন্তু সেটা প্রশ্ন তোলাটাও উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। হ্যাঁ, সেই প্রক্রিয়ার কথাটাই বলছি। আর সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যে কথাটা আসছে, আমি তো মনে করি যে আপনার যে ধরুন সজীব ওয়াজেদ জয় নিজেও বারবার বলেছেন যে তিনি যেহেতু বিদেশে অবস্থান করেন তার এখানে পদ ধরে রাখা উচিত না, এবং কিন্তু দলের নেতা কর্মীদের দিক থেকে তাগিদ ছিল। এবং সজীব ওয়াজেদ জয়কে যদি কোনো ধরুন কেন্দ্রীয় কমিটির কোনো একটা দায়িত্বে অন্তত সদস্য হিসেবে যদি তাকে মানে দলের কাউন্সিলরদের দাবির মুখে যদি তাকে রাখা হতো বা হয়, সেটাও খুব খারাপ কিছু হবে বলে আমি মনে করি না। সজীব ওয়াজেদ জয় কিন্তু তার কাজ দিয়ে ইতোমধ্যে তার একটা ক্রেডেনশিয়াল তৈরি করেছেন, কিন্তু আপনার মানে সেই জায়গাতে নিশ্চয়ই একটা পার্থক্যের জায়গা আছে। আমরা তো দেখেছি যে তারেক রহমান কখনো রাজনীতি না করে মানে রাতারাতি তিনি দলের জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন, প্রথম জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন, এবং এগুলোর মধ্যে দিয়ে পরিবারতন্ত্রের বিকাশ হয়েছে। পরিবারের মানুষ যদি যোগ্য হন, পরিবারের মানুষ যদি রাজনীতির উত্তরাধিকারকে বহন করেন, তাহলে তো রাজনীতিতে তিনি আসেন যদি, সেটা তো ওয়েলকামই হওয়ার কথা। কিন্তু মানে আপনার তিনি পরিবারের সদস্য বলে, রক্তের উত্তরাধিকার বলেই যে তিনি পদ পাবেন, এটা যেন না হয়। তিনি যদি আদর্শের উত্তরাধিকার হন, তাহলে নিশ্চয়ই তিনি তার যোগ্যতা অনুযায়ী আসবেন, সেটা তো নিশ্চয়ই ওয়েলকাম। আমরা ফোনে এখন সংযুক্ত করে নিতে চাই ডক্টর আসিফ নজরুলকে। ডক্টর আসিফ নজরুলকে সরাসরি এই অনুষ্ঠানে আমরা সংযুক্ত করতে চেয়েছিলাম তার ফুলার রোডের বাসা থেকে, এখন টেলিফোনে তাকে আমরা পেয়েছি। ডক্টর আসিফ নজরুল, আপনি আলোচনা কতটুকু শুনতে পেয়েছেন জানি না। আমরা আলোচনা করছি যে আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে আসলে তৃণমূলের নেতাকর্মীদের দলের গতি প্রকৃতি নির্ধারণ বা নেতৃত্ব নির্বাচনের সুযোগ কতটুকু রয়েছে। আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে আমরা কথা শুরু করেছি যে আওয়ামী লীগের কাউন্সিলে 6,500-এর বেশি কাউন্সিলর এসেছিলেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত কোনো ভোটাভুটি হয়নি। বা বিএনপিরও শীর্ষ 2 পদের নির্বাচন আমরা দেখেছি যে কাউন্সিলের আগেই নির্বাচিত হয়ে গেছিলেন 2 শীর্ষ নেতৃত্বে, 2 পদে খালেদা জিয়া এবং তারেক রহমান। কাজেই তৃণমূলের রাজনীতিকদের আসলে সুযোগ আছে কিনা তাদের দলের কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলি যে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে তো সবার প্রচন্ড আগ্রহ ছিল। আগ্রহ থাকার অনেক কারণ রয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং অন্যতম বৃহত্তম। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল, এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধে অনেক কিছু নির্মিত হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভাষণ থেকে, বক্তব্য থেকে, তাদের ভিশন থেকে। ফলে একটা খুব আগ্রহ ছিল আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে, কি হতে যাচ্ছে এখানে। সত্যি কথা বলতে কি আমার তেমন কোনো আগ্রহ ছিল না, এবং আমি আওয়ামী লীগ সম্মেলন নিয়ে যেই উচ্ছ্বাস, যেই আনন্দ, যেই বিমোহিত ভাব প্রকাশ করা হয়, আমি এটার কারণ একদমই বুঝতে পারি না। কারণ আওয়ামী লীগের যে সম্মেলন হয়েছে এটা বিএনপি সম্মেলনের সাথে গুণগত তো কোনো পার্থক্য নাই। যে কোনো পলিটিক্যাল পার্টির সম্মেলন, এখানে মেজবা কামাল জিনাদুল্লাহ ওনারা বিদেশে পড়াশোনা করেছেন, ওনারা ইংল্যান্ডে আমেরিকাতে দেখেছেন, সম্মেলনের 3টা পারপাস থাকে। একটা হচ্ছে সম্মেলনে যারা সেন্ট্রাল লিডারশিপ আছে তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়, তৃণমূল পর্যায়ে হোক বা মধ্যম সারির নেতারা হোক, তাদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়। সেকেন্ড হচ্ছে তাদের একটা স্বচ্ছতা থাকে যে কেন, কি কি কারণে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটা সকল পর্যায়ে নেতা কর্মীরা যারা কাউন্সিলর আছেন অ্যাটলিস্ট তারা জানতে পারেন। থার্ড হচ্ছে পার্টিসিপেশন, তাদের পার্টিসিপেশনের
মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়। এখন এই তিনটা জিনিস বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি আওয়ামী লীগের স্বাধীনতা পূর্ব আওয়ামী লীগে দেখেন তাহলে অনেক ক্ষেত্রে এটা উপস্থিত ছিল। যারা বলার চেষ্টা করেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে এটা, যে দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই, উপর থেকে চাপিয়ে দেবেন নেতৃবৃন্দ, তৃণমূল আপনার সাহসী পাবে না অন্য কারো কথা বলতে, এটা আসলে ঠিক না। অন্তত আওয়ামী লীগ যেই দলের কথা আমরা বলছি সেই দলের আপনি যদি অতীত দেখেন অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। এখানে মেজবাই ইতিহাসের শিক্ষক, উনি আপনাদেরকে আরো ভালো করে বলতে পারবেন, আমার সময় নাই, আমি সংক্ষেপে শুধু এইটুকু বলি যে আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি এবং এখানে কয়েক ধরনের যুক্তি দেওয়া হয়। একটা যুক্তি হচ্ছে কি যে আচ্ছা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই, আচ্ছা আমরা কি বোকা, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কেউ দাঁড়াবে কিভাবে? ওবায়দুল কাদের তো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগেই বিভিন্ন পত্রিকায় বলা শুরু করেছে যে নেত্রী ওনাকে প্রস্তুত থাকতে বলেছে। এই নিউজটা যদি কেউ জানে যে নেত্রী প্রস্তুত থাকতে বলেছে ওবায়দুল কাদেরকে, বা যদি বিএনপি সম্মেলনের সময় যদি কেউ জানে যে বেগম জিয়া কাউকে প্রস্তুত থাকতে বলেছে মহাসচিব হওয়ার জন্য বা সাধারণ সম্পাদক হওয়ার জন্য, তাহলে এই দলগুলো এই দুজন নেত্রীর যেই পরিমাণ দাপট এবং ওনারা যেই প্রক্রিয়া দল চালান তারও বুকের পাটা হবে অল্টারনেটিভ প্রার্থী দেওয়ার জন্য। গতবার যখন আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল প্রচুর স্পেকুলেশন ছিল যে ওবায়দুল কাদের ইলেকশন করবেন এবং কিছু কিছু পত্রিকায় সম্মেলনের আগে ধরনের রিপোর্টও হয়েছিল এবং কিছু কিছু ইন্টারভিউতে উনি প্রকাশও করেছিলেন ইনডিরেক্টলি হলে যে ওনার ইচ্ছা আছে। ওনার মতো নেতাও তো ইচ্ছাটাকে এক্সিকিউট করতে পারে না। আমরা তো বাংলাদেশের পলিটিক্স এখন কি হচ্ছে জানি, কাজে এটা তো বলে লাভ নাই যে তৃণমূল কেন, তৃণমূল আর কাউকে দাঁড় করার কথা চিন্তা করে না। আমি এটা এগ্রি করি যে শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য যা করেছেন, উনি আওয়ামী লীগকে যে অবস্থান থেকে আজকের অবস্থান নিয়ে এসছেন, কাউন্সিলরদের মধ্যে থেকে কোনোভাবেই ওনার বিকল্প কোনো নেতৃত্ব আশা করার কথা না। কিন্তু সৈয়দ আশরাফের বিপরীতে শুধু ওবায়দুল কাদেরকেই তারা যোগ্য বলে করছেন, নানকের কথা কেউই ভাবছেন না, মির্জা আজমের কথা কেউ ভাবছেন না, বা ফারুক খানের কথা, দীপু মনির কথা এক্সাম্পল হিসেবে বলছি, এদের কথা কি একজন কাউন্সিলর ভাবছে না? এটা হতে পারে না। ডক্টর আসিফ নজরুল একটু থাকুন আমাদের সাথে, আমরা একটু আমি এখানে দুটো জিনিস যুক্ত করতে চাই। মানে বিএনপির কাউন্সিলের পরও নিশ্চয়ই ডক্টর আসিফ নজরুল আপনারও মনে আছে যে যখন অনেক দিন ধরে এই নিয়ে টক শোগুলোতে আলাপ হচ্ছে, এমনকি বিএনপি নেতৃবৃন্দও বলছিলেন যে আমাদের কাউন্সিল নিয়ে আপনাদের এত আগ্রহ কেন? মানে গণমাধ্যমের সম্ভবত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই আগ্রহ, মানে এটাই একটা আমাদের দেশে, অন্তত সব দেশেই নিশ্চয়, আমাদের দেশে আমরা হয়তো আপনার ভাষায় একটু বাড়াবাড়িও করতে পারি, কিন্তু ডক্টর জিনাত হুদা ওহিদ আপনি আমি কিন্তু আগ্রহ নিয়ে প্রশ্ন তুলিনি, আমি মুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছি। জি, আমি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলিনি, আমি মুগ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছি যে আওয়ামী লীগের সম্মেলনে এমন কি হয়েছে যে আমরা একদম বিমোহিত হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা, আপনি মুগ্ধতা দেখছেন? মুগ্ধতা দেখছেন না। হ্যাঁ, ডক্টর আসিফ নজরুল মুগ্ধতা দেখছেন না, উনি প্রশ্ন করছেন যে উনি মনে করছেন গণমাধ্যম মুগ্ধতা প্রকাশ করেছে। উনি বলতে চাচ্ছেন যে এমন কি হয়েছে যা নিয়ে গণমাধ্যমে এত বিমোহিত হওয়া বা সাধারণ মানুষের ভেতরে এত আলোড়ন হবার মতো, এত উচ্ছ্বাস হবার মতো কি হয়েছে? এই প্রশ্নটি বোধ করি এই প্রশ্ন অনেকে আসলে ফেসবুকেও তুলেছেন, এটা আসিফ নজরুল তুলছেন। তো আমি এই প্রশ্নটিকে যেভাবে বুঝবার চেষ্টা করি যে দেখুন, খুব সহজ উত্তর হচ্ছে এটি যে বিমোহিত হই বা না হই সেটি বিষয় না। বিষয়টা হচ্ছে একটি বড় রাজনৈতিক দল তার একটা সম্মেলন করতে যাচ্ছে এবং এই সম্মেলনে লাখ লাখ মানুষের একটা পার্টিসিপেশন আছে, যে পার্টিসিপেশনের কথা আপনারা বারবার বলছেন, সেই পার্টিসিপেশনটা ছিল। এই পার্টিসিপেশন অর্থ কি? এটি কি একেবারে নিছক ভাষার পার্টিসিপেশন? না, এই পার্টিসিপেশন অর্থ হচ্ছে সভানেত্রী হিসেবে শেখ হাসিনার যে স্ট্র্যাটেজি, যে পলিসি, তিনি যে প্রক্রিয়ায় দল চালাচ্ছেন, তিনি যে প্রক্রিয়ায় রাজনীতি করছেন, তার প্রতি একটি সমর্থন। সে কথাটা কেন আমরা ভুলে যাচ্ছি, সেটিও আমাদের বলতে হবে। সেটি একটি বিষয় ছিল প্রথমত। দ্বিতীয় হচ্ছে স্বচ্ছতার যে বিষয়টা বা প্রসঙ্গটি এসে যাচ্ছে, স্বচ্ছতার বিষয়টিও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে ডক্টর আসিফ নজরুল সঠিক কথাই বলেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বিগত বছরগুলোতে আওয়ামী লীগ কী কী কাজ করেছে সেখানে কিন্তু মানে প্রাক্তন যে সম্পাদক, জেনারেল সেক্রেটারি আশরাফুল ইসলাম, তিনি কিন্তু বলেছেন, তার একটা লেখা আছে, তিনি সেটা পাঠ করতে পারেন নাই, তিনি সবাইকে বলেছেন আপনারা একটু পড়ে নেবেন, দেখবেন এটার ভেতরে কি কি কাজ আছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু একেবারে নেই বা ঢেলে মানে আমরা ছুঁড়ে ফেলছি। এই যে, আর আমি শুধু বলি যে বিমোহিত বা ইত্যাদি যে প্রসঙ্গটি তুলছে, এখানে একটি বিষয় আছে, দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কনসেপচুয়ালি আওয়ামী লীগ কি করতে চাচ্ছে,
এখানে কি কি নতুন সংযোজন। আওয়ামী লীগ একটি প্রাচীন দল, ঐতিহ্যবাহী দল, আমরা বারবার বলছি, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, ইতিহাস ঐতিহ্যের কথা বলেন, অসাম্প্রদায়িক চেতনা বলেন, সেটি আছে, সেটি আমরা সকলেই জানি। কিন্তু নতুন কি আওয়ামী লীগ তার এই নতুন যে যাত্রাপথে কি তারা ইনক্লুড করেছে? অনেক কিছু নতুন ইনক্লুড করেছে। একটা হচ্ছে দারিদ্র্যের কথাটা তারা নিয়ে এসছে, যেটা প্রধানমন্ত্রী স্বয়ং খুব পরিষ্কার করে বলেছেন তার বক্তৃতায়, আমি পরে সুযোগ পেলে বলবো। আরেকটি নিয়ে এসেছে জঙ্গিবাদ মোকাবেলা, আরেকটি নিয়ে এসেছে নারীর ক্ষমতায়ন। এই বিষয়গুলো কিন্তু নতুন বা বিশ্বায়নের যে বাংলাদেশ বা বিশ্বায়নের যে পৃথিবী, সেইখানে কিন্তু আওয়ামী লীগ এইগুলোকে তার একটা কনসেপচুয়াল জায়গায় নিয়ে এসেছে। এটি আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, সেটি হচ্ছে 2019-এর নির্বাচনটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই দুটো কারণে আমি আমার জায়গা থেকে মনে করি আওয়ামী লীগের এই যে কাউন্সিলটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং এই কারণে এই কাউন্সিলকে নিয়ে আমি পছন্দ করি বা না করি এক ধরনের মাতামাতি। আমার মনে হয় ডক্টর মেজবা কামাল আর ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আপনার যেখানে একটা দ্বিমত হচ্ছে, সেখানে তারা বলছেন যে সিদ্ধান্তগুলো একরকমের চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা, মানে একরকমের সমর্থন না আনুগত্য, এরকম একটি জায়গা। ডক্টর মেজবা কামাল, ডক্টর আসিফ নজরুল থাকবেন দয়া করে আমাদের সাথে। না, আমি মনে করি কি যে ধরুন আপনার একটা রাজনৈতিক দলের সম্মেলন তো হচ্ছে সর্বোচ্চ বডি, হ্যাঁ, এবং মানে বিগত যে সময়কালটা এই নেতৃত্বে পরিচালিত হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে এই কাউন্সিলের মধ্যে দিয়ে, এবং ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচিত হবে এবং ভবিষ্যতের দিশাটা নির্ধারিত হবে। তো সেই ক্ষেত্রে যেমন ধরুন আমি খুশি হতাম একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে এবং একজন আপনি বলতে পারেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এবং আমি যে দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকে তাকিয়ে থাকি, আমাদের দেশ সমৃদ্ধির পথে এগোবে সেদিকে, শুধু অর্থনৈতিকভাবে না, রাজনৈতিক সেই অর্থনৈতিক সমৃদ্ধিকে সাপোর্ট করার মতো যে পলিটিক্যাল অ্যাপারেটাসটা দরকার, সেটা প্রোভাইড করার মতো উপযোগী হয়ে উঠবে রাজনৈতিক দল, সেই প্রত্যাশা থেকে আমি কথাগুলো বলছি। যে যেমন ধরুন আপনার সাধারণ সম্পাদক তো বিগত সময়কালের উপর রিপোর্টটা প্রদান করেন, এবং সেই রিপোর্টের উপরে আপনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। এখানে কিন্তু সৈয়দ আশরাফ কোনো রিপোর্ট উপস্থাপন করতে পারেননি, তিনি একটা আবেগময় বক্তৃতা দিয়েছেন, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তিনি কোনো রিপোর্ট উপস্থাপন করেননি। এবং তিনি বলেছেন তিনি করেছেন, ওটার উপরে আলোচনা হবে, কিন্তু সে আলোচনা কতটুকু হয়েছে আমি জানি না, হ্যাঁ, কিন্তু যেভাবে আলোচনা হলে আমি খুশি হতাম, আমি সে আলোচনাটা কথা শুনিনি। হ্যাঁ, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার ধরুন যে আপনার সাবজেক্ট কমিটি কিন্তু একটা পরবর্তী নেতৃত্ব তৈরির জন্য বা আপনার রাজনৈতিক দিশা যে দিশা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে মানে চলে এসছে, হ্যাঁ অনেকখানি এসছে, এবং সেটা যথেষ্ট ভালোভাবেই এসছে। কিন্তু তারপরে আমি বলবো যে আপনার এটা তো নির্ধারণ করে নিশ্চয়ই দলের প্রধানের নেতৃত্ব সেখানে থাকে, কিন্তু এটা চূড়ান্ত হয় কিন্তু আপনার নেতৃত্বের সমবেত অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং সেই ক্ষেত্রে সাবজেক্ট কমিটি বলে একটা বিষয় কিন্তু আছে, সেই সাবজেক্ট কমিটি বসার কথা, সেই সাবজেক্ট কমিটিতে এগুলো আলোচনা হওয়ার কথা। আমি যেটা জেনেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দের কারো কাছ থেকে যে সাবজেক্ট কমিটি আদৌ বসে নাই, হ্যাঁ, তো কাজে সেটা আপনার এটা কোনো গণতান্ত্রিক প্রসিডিওর না। তারপরে যে কথাটা আমি বললাম সেটা হচ্ছে যে আপনার ধরুন আরো অনেকগুলো বিষয় কিন্তু আমি ডক্টর আসিফ নজরুল আপনার কাছে একটু ফিরতে চাই। জি, একটু বলুন ডক্টর মেজবা কামাল, আরেকটি পয়েন্ট বলতে চান। জি, যেমন নারী নেতৃত্ব, হ্যাঁ, নারী নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে শেখ হাসিনা যুগান্তকারী ভূমিকা রাখছেন, কিন্তু দলের মধ্যে নারী নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য আমরাও ডক্টর আসিফ নজরুল মানে যা নিয়ে সংবাদ মাধ্যম আসলে গত কদিন ধরে ব্যাপক আলোচনা করছিল, তার একটি নারী নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, সেটা আসলে পূর্ণাঙ্গ কমিটি বের হলে আবার আসলে হিসাব মেলাতে হবে যে যা নিয়ে উচ্ছ্বাস। কিন্তু ডক্টর আসিফ নজরুল, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে ভীষণ আগ্রহী ছিলাম আওয়ামী লীগের এই বিরাট সমাবেশে, যে অনেক দিন ধরুন ওরকম নৈমিত্তিক কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তার মধ্যে একটা বিরাট রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, সেটি একটি। দ্বিতীয় হচ্ছে সারা দেশে আসলে এক রকমের কাউন্সিল করে ৬,৫০০ কাউন্সিলর নির্বাচন করে নিয়ে এসে আওয়ামী লীগ আসলে এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল, সেটি হচ্ছে আরেকটি আগ্রহের মানে কারণ ছিল। আরেকটি আগ্রহের কারণ ছিল যে তারা ভিশন 2041 ঘোষণা করছে, যেটির জন্য একটি খসড়া কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছিল, সংবাদ মাধ্যমের আগ্রহ ছিল, কারণ এই ঘোষণা পত্রটিও
এই কাউন্সিলেই পাশ হতে হয় এবং তারপরে সেটার উপরেই নাকি নির্বাচনী ইশতেহার হবে, যেরকম আমরা আগেও দেখেছি। কাজে আগ্রহগুলো আমার সেসব জায়গায় ছিল। সেসব দিক দিয়ে কি আওয়ামী লীগকে একটু অন্যরকম রাজনৈতিক দল মনে হয় অন্যদের চেয়ে? আপনি যে আগ্রহের কথা বলেছেন, আমি কিন্তু অনেস্টলি বলেছি যে আমার নিজেরও আগ্রহ ছিল যে আওয়ামী লীগ এখন যে কোনো প্রক্রিয়াতেই হোক তারা অত্যন্ত শক্তিশালী একটা অবস্থানে আছে। প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে খুবই শক্তিশালী অবস্থানে আছে। এবং আজকে অধ্যাপক মেজবা কামাল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। এই বাস্তবতা বিএনপি এটা করেছে, জামাত এটা করেছে, জাতীয় পার্টি এটা করেছে, এটার সাথে কি আওয়ামী লীগের হিস্ট্রি কোনো মিল আছে? উনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আওয়ামী লীগকে তো নতুন বাস্তবতা তৈরি করতে হবে। আমি বলবো নতুন বাস্তবতাও না, আওয়ামী লীগকে তার মূলে ফেরত যেতে হবে। যে আওয়ামী লীগ আপনার ভাসানী, সরোয়ার্দী, যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগে যেভাবে ডেমোক্রেসি চর্চা হতো অন্তত সেই জায়গায় তো আওয়ামী লীগ ফিরে যেতে পারতো। আজকে এরকম শক্তিমত্তার জায়গা থেকে সেটা আওয়ামী লীগ যায় নাই। অত্যন্ত ডাইরেক্টলি বলেছেন যে সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার আলোচনা হওয়া উচিত ছিল, খোলামেলা আলোচনা হওয়া উচিত ছিল। এই জিনিসগুলো আওয়ামী লীগ করতে পারতো, করলে খুব মানে ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যেত না। সেখানে হয়তো একটু মতবিরোধ হতো, কেউ কেউ সমালোচিত হতো, সেটা তো আমাদের নতুন গণতন্ত্রের ভাষা নির্মাণের জন্য খুব ভালো হতো। আরেকটা জিনিস আমার কাছে যেটা খারাপ লেগেছে, যেটা গণমাধ্যমকে আমি দেখলাম, আমি জানি না এত ভয় পেয়েছে হোক বলেই হয়তো করে নাই, এই সম্মেলনে যে আনফেয়ার ট্রিটমেন্ট আওয়ামী লীগকে দিয়েছে রাষ্ট্র, সেটা আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের ইতিহাসে। আমি আপনাকে একটা জিনিস বলি, গণমাধ্যম আমরা এই রাজকাহনেও আমরা অনেকদিন আলাপ করেছি যে মানে সরকারি দলে না থাকলে এত মহাসমারোহে আলাপ মানে বলি নবনীতা, আমি একটু বলি, সরি আমি হয়তো রাজকাহন মিস করেছি, আমি একটু বলি আপনাকে। আমি পত্রপত্রিকায় দেখেছি আমার বাচ্চার স্কুল ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বহু ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার ঢাকা ইউনিভার্সিটিতে সন্ধ্যার সময় বিজনেস ফ্যাকাল্টিতে ক্লাস ছিল, সেই ক্লাস সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমার ওয়াইফকে চাকরিতে থেকে ছুটি নিয়েছে রোববার দিন, যেতে পারবে না, যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন আমি আপনাদের কাছে বিশেষ প্রশ্ন করি, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু আমার মতো অসংখ্য ক্ষুদ্র মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি করার কোনো অধিকার বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের আছে কি? এবং যে সম্মেলন করা হয়েছে সেটা আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য যারা মানুষ আছে এবং যে আওয়ামী লীগ যারা করে, যারা ওই ডেলিগেশন আসে নাই, তাদের প্রত্যেকের মনে মনোবেদনা যে সৃষ্টি করতে পারে, ভোগান্তিকে সৃষ্টি করতে পারে, এই দিকটা একটা গণতান্ত্রিক দল কেন ভাববে না? অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে মানে প্রাযুক্তিক অসুবিধার কারণে পুরোটা অনুষ্ঠান জুড়ে আমরা দেখতে এবং শুনতে পেলাম না, সেটা নিশ্চয়ই আগামী কোনো এক সময়ে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একটা বিরতির পর আবার ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ওহিদ, যেই অভিযোগটি দিয়ে শেষ করলেন ডক্টর আসিফ নজরুল, এবং তিনি নিজেও বলছিলেন যেটা ওনার একার অভিযোগ না, অনেকের অভিযোগ, যে একটা বড় ধরনের ঝামেলার ভেতর দিয়েও যেতে হয়েছে নগরবাসীকে। মানে বাসা থেকে বেরোননি মানুষ, অনেক সময় ছুটি নিয়েছেন, স্কুল ছুটি হয়ে গেছে। এটা করার দরকার ছিল কিনা কোনো রাজনৈতিক দলের সম্মেলনে? না, দেখুন, বাংলাদেশে ঢাকা শহর রাজধানী হিসাবে তো একটা কম্প্যাক্ট জায়গা। সেখানে যখনই আমরা কোনো ধরনের অনুষ্ঠান করি তখন আসলে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। আমি কতগুলো ডক্টর আসিফ নজরুল কানেক্টেড থাকলে ভালো হতো, উনি তো শুধু আওয়ামী লীগের কাউন্সিলের কথা বললেন, আমি আরো কিছু ধারাবাহিক ঘটনার কথা বলি। আমরা যদি ওনাকে যুক্ত করে নিতে পারি। জি, যখন বিএনপির বর্তমান খালেদা জিয়া যখন হজ শেষ করে ফিরে আসলেন, সেই সময় কিন্তু আমরা দেখেছি দীর্ঘ সে এয়ারপোর্ট থেকে, সেই উত্তরা সেই এয়ারপোর্ট থেকে দীর্ঘ পথে তাকে যে সম্বর্ধনা জানাতে হলো, সেদিনও কিন্তু ভীষণ রকম ভাবে রাস্তাঘাট একেবারে যানজটে পরিপূর্ণ এবং মানুষের, আমি বলছি আমি মানুষের আমি খালেদা জিয়া যে মাত্র সেদিন হজ করে ফিরে আসলেন, তারেক জিয়াও যে হজ করলেন, এই যে ফিরে আসলেন, তিনি কিন্তু কোনো প্রোটোকলেরও কোনো, এখন তিনি বিরোধী দলীয় নেত্রী না, তিনি প্রধানমন্ত্রীও না, তিনি যখন আসলেন তখনও কিন্তু এই অবস্থাটাই হলো। এই একই অবস্থায় আমরা একই চিত্র দেখতে পেয়েছি রাস্তার ঘাটে এবং অফিস আদালতে। মানুষের ভোগান্তির কথা যদি বলেন, সবার ভোগান্তির কথাই বলতে হবে। চীনের প্রেসিডেন্ট আসলেন কিছুদিন আগে, এই মাত্র ঘুরে গেলেন, সেদিনও আমরা কিন্তু একই ঘটনা ঘটেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার বাসা ফুলা রোড থেকে আমি বের হতে পারছিলাম না, চারিদিকে এরকম বদ্ধ ছিল। বরং আমি বলবো এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে এইবার বরং ডিএমপি আগে প্রত্যেকটা পত্রিকার পেছে কিন্তু ভীষণ বড় করে
একেবারে ঘোষণা দিয়ে দিয়েছিল যে এই রাস্তাগুলো বন্ধ থাকবে। এবং আমাদের আরেকটু মনে রাখা দরকার যে এই দিনটি ছিল শনিবার, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে এটি কিন্তু ছুটির দিন। রোববারেও রাস্তা বন্ধ ছিল। হ্যাঁ, এই দুটি দিন ছুটির দিন, মানে শনিবারটির কথা বলছি, যেটি মূলত যেদিন মহাস্রোত ছিল। রবিবার তো খানিকটা কমে গিয়েছিল। সুতরাং আমাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে খুব জরুরি কাজ না থাকলে আসলে খুব একটা বের হবার তো সেই দিন কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং যে কথাটি আসিফ নজরুল ভাই বলে চলে গেলেন যে শুধুমাত্র এই দেশটি কি শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন তাদের জন্য, আসলে যারা না মানে আমি যদি তার প্রশ্ন করি, মানে আমি আসলে তাকে বিদায় জানিয়েছি কারণ ফোনে এতক্ষণ, কিন্তু আমি আপনাকে যেটি জিজ্ঞেস করতে চাই, মানে উনি বোধহয় প্রশ্নটা তুলেছেন যে ক্ষমতায় না থাকলে আপনি আসলে রাজনৈতিক সমাবেশের নামে দুদিন ঢাকা শহর বন্ধ করে রাখতে পারেন কিনা? নবনীতা সেই প্রশ্নটার উত্তরই দিচ্ছি। এটা ক্ষমতায় থাকা বা না থাকার সাথে সম্পৃক্ত নয়। আমি এ কারণে খালেদা জিয়ার উদাহরণটা টানলাম। উনি যে হজ করে চলে আসলেন, উনি যে আসলেন ঢাকা শহরে, ওনাকে যে এয়ারপোর্ট থেকে যে বিশাল যে সম্বর্ধনার আয়োজন করলো বিএনপি, সেই দিন যে জনগণ, এবং সেদিন ছিল অফিস ডে, সেই দিন যে জনগণ ভোগান্তি, উনি যেমন ওনার ওয়াইফের উদাহরণ টানলেন, আমি আমার ভাইয়ের উদাহরণ টানতে পারি। সে ব্যাংকার, সে বসুন্ধরা থেকে এই বনানী পর্যন্ত একেবারে পায়ে হেঁটে চলে এসে। সুতরাং এইরকম উদাহরণ প্রচুর পাওয়া যাবে, দল মত ক্ষেত্র নির্বিশেষে, বিদেশে অতিথিদের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে। তবে এটি ঠিক এই বিষয়টা কতটা আমরা আসলে মিনিমাইজ করতে পারবো নাগরিক ভোগান্তি না নিয়ে, সেটির দিকেও আমি মনে করি খেয়াল রাখা উচিত, যেটা ডিএমপি বোধহয় খানিকটা করেছে, একটা ঘোষণা দিয়ে দিয়েছিল। ডক্টর মেজবা কামাল যেখান থেকে শুরু করেছিলেন, ডক্টর আসিফ নজরুল সেটা বললেন যে আসলে তো আওয়ামী লীগকে অনেক নতুন সংস্কৃতি নির্মাণ করতে হবে। মানে সেখানেই যদি আমরা আলোচনাটা নিয়ে যাই, যে আমি আপনাকে এর সঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই, যে রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গে বারবার ডক্টর ওহিদ যাচ্ছেন, কিন্তু ধরুন আমরা বাম রাজনৈতিক দলগুলোকে আমরা জেনে এসেছি যে তারা নাকি তৃণমূলের নেতাকর্মীদেরও কথা শুনে তারা একরকম তৃণমূলে সংগঠিত হয়, মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দলগুলো বেড়ে উঠেছিল। তাহলে সেসব দলগুলো হারিয়ে গেল কেন বাংলাদেশে? মানে হারিয়ে গেল অর্থে আমি কি বলছি আপনি মানে ধারণা করে নিতে পারছেন, মানে শক্তি হারালো কেন? আচ্ছা, ওটা অবশ্য অন্য একটা আলোচনা। হ্যাঁ, সেটা আচ্ছা আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করি। এটা অনেক বড় একটা প্রশ্ন। আসলে আমরা যে গণতন্ত্রের চর্চার কথা বলছি, যে স্পেসের কথা বলছি, সেই স্পেসটা আমাদের দেশের বামপন্থী দলগুলোর মধ্যে আছে বলে আমি মনে করি না। আমি নিজে দীর্ঘকাল বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এখনও দলের সাথে নাই কিন্তু আদর্শের সাথে আছি, কিন্তু আমি সেখানে কিন্তু সেই স্পেসের অভাব দেখি। কাজেই এটা একটা বড় প্রশ্ন, এটা ডান বাম নির্বিশেষে সকল দলের জন্য একটা সমস্যা। এই সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে। বামপন্থী রাজনৈতিক দল হারিয়ে গেছে বলে আমি মনে করি না। শক্তি হারালো কেন? তারা আপনার শক্তি হারিয়েছে, তারা আসলে ধরুন জাতীয় রাজনীতির মূল যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারেনি, এটা যদি একটা মোটা দাগে বলি, এবং যে কারণে তারা মূল ধারা থেকে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমি মনে করি যে আপনার শ্রমের সাথে আপনার পুঁজির দ্বন্দ্বের যে চিরায়ত প্রশ্নটা, সেই জায়গাতে বাম রাজনীতির প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না। এবং আমাদের দেশে যেভাবে এখন পুঁজির কেন্দ্রীভবন হচ্ছে এবং যেভাবে পুঁজি সঞ্চয়ন হচ্ছে, যে লুটপাট তন্ত্রের মধ্যে দিয়ে, সেইখানে আপনার মানুষ তার অধিকারের জন্য, শ্রমজীবী মানুষ তার অধিকারের জন্য সংগঠিত হবেই, এবং সেটা বাম রাজনীতিকে আপনার ফিরিয়ে আনবে, সেটা অন্য কথা। আমি আপনার অন্য একটা আলোচনা আসলে তুলতে চাই, সেটা হচ্ছে যে আপনার ধরুন সরকার এবং রাজনৈতিক দল, হ্যাঁ ধরুন ক্ষমতায় যে দল আছে সেই দলের কথা বলছি, তো মানে সরকার একটা বিষয়, আর ক্ষমতায় আসীন রাজনৈতিক দল আলাদা একটা বিষয়। এই দুইয়ের মধ্যে সম্পর্কটা কি হবে, এইটা কিন্তু আমি মনে করি যে একটা আলোচনার বিষয়, এবং এটা নির্ধারিত হওয়া উচিত। যেমন ধরুন আপনার মানে এখন যেটা হচ্ছে, যে এখন সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সচিবালয়। এর নামটা সচিবালয় কেন আমি জানি না, যদিও মন্ত্রীরা সেখানে বসেন, এটা মন্ত্রণালয় হওয়া উচিত। কিন্তু ওই সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ঔপনিবেশিক ধারাবাহিকতায় সচিব কেন্দ্রিকতা রয়ে গেছে। তো সেইখানে আপনার এই যে মন্ত্রণালয়গুলো হয়ে গেছে, দেখা যাচ্ছে দলীয় কর্মীদের যাওয়া আসা যোগাযোগের প্রধান কেন্দ্র, তার মানে ক্ষমতা সেটা আপনার কেন্দ্র হয়ে গেছে। কিন্তু সেখানে
ক্ষমতার উৎস যদি জনগণ হয় এবং জনগণকে সংগঠিত করা যদি রাজনৈতিক দলের দায়িত্ব হয়, তাহলে তো প্রধান কেন্দ্র হওয়া উচিত রাজনৈতিক দলের অফিস। তো সেই জায়গাটা হচ্ছে কতখানি, এটা একটা ব্যাপার। আমি আসলে রাজনৈতিক সংগঠনের উপরে বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি। আরেকটা যেটা, যে আপনার ধরেন সরকার যেভাবে প্রধানমন্ত্রী পরিচালনা করেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর টিম। সেই টিম প্রধানমন্ত্রীর ইচ্ছাকে প্রতিনিধিত্ব করেন। কিন্তু রাজনৈতিক দল কি প্রধানমন্ত্রীর টিম? নট নেসেসারিলি। রাজনৈতিক দল হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপের জায়গা। সেইখানে আপনার কালেকটিভলি ডিসিশন মেকিং হবে, সেটা হয়তো সরকার এক্সিকিউট করবে। তো এই পার্থক্যের জায়গাগুলো কিন্তু গুলিয়ে যাচ্ছে। একটা আসলে খুব বড় আলোচনার জায়গায় শেষ হচ্ছে আজকের আলোচনাটি। আমি আসবো একটু, কিন্তু এইটি নিয়ে আসলে আমরা আরো আলোচনা করতে চাই যে সরকার আর দল এক হয়ে যাচ্ছে কিনা, এবং আসলে কি প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিলেন সেগুলো সরকার প্রধান হিসেবে দিলেন নাকি দলীয় প্রধান হিসেবে দিলেন? দারিদ্র দূরীকরণের কথাই বলুন আর উন্নয়নের মহাসড়কে নিয়ে হাঁটবার কথাই বলুন। না, সেটি অবশ্যই একটি বড় প্রশ্ন। সেটি নিয়ে আসলে সময় দরকার। দল এবং রাষ্ট্র এবং সরকার এক হয়ে যাওয়া উচিত কিনা সেটি একটি বিরাট প্রশ্ন। এবং প্রধানমন্ত্রী যেই আলোচনাটা দিয়েছেন, আমি মনে করি আমার জায়গা থেকে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসাবেও দিয়েছেন, তিনি দলের নেত্রী হিসাবেও দিয়েছেন, কারণ এই দলই তো আসলে তাকে প্রধানমন্ত্রীর পদটিতে বসিয়েছে। তবে যে প্রশ্নটি আপনি তুলেছেন, আমি সেটি আপনাকে একটি পাল্টা প্রশ্ন তুলতে চাই, যে সকল রাজনৈতিক সংস্কৃতিকে আওয়ামী লীগকে পাল্টাতে হবে কেন? এটি আমার একটি বিরাট প্রশ্ন। একদম এক কথায় এটির উত্তর দিন। আমি বলি না, আমার উত্তরটি দেই, তাহলে তাহলে দুটো উত্তর হতে পারে, মানে হাইপোথেটিক্যালি। তাহলে আপনাকে স্বীকার করে নিতে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র দল, অন্য যারা আছে তারা পাপেট। সেটি বামবাদী হোক, মানে পুতুল দল, বামবাদী হোক, বিএনপি হোক, এরশাদ হোক, অন্য দল, সেটি স্বীকার করতে হবে। আর সেটি যদি না স্বীকার করেন, মানে সেটি স্বীকার করলে কি আওয়ামী লীগ? না, আমি যুক্তির খাতিরে বলছি, আমি স্যার শুধু একটু যুক্তির খাতিরে বলছি, কারণ এই প্রশ্নটি প্রায় শুনি, উত্তরটি এরকম। তাহলে তারা কি করবে? মানে সব যদি আওয়ামী লীগ করে, সব সিন্দাবাদের ভূতের মতো আওয়ামী লীগের কাঁধে চড় চলে, তাহলে বিএনপি কি ঘুমটা টানা বধূ সেজে বসে থাকবে? অসংখ্য ধন্যবাদ ডক্টর ওহিদ। একদম এক বাক্যে স্যার। এক বাক্যে বলবো যে আওয়ামী লীগ সব করবে এটা প্রত্যাশিত নয়, কিন্তু আওয়ামী লীগকে, মানে যেহেতু তারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যেহেতু তারা ক্ষমতাসীন দল, তারা আপনার এই ক্ষেত্রে যেহেতু দেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে, সবচেয়ে বড় দল মানে বাকি সব পাপেট দল, এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু সবচেয়ে পুরনো দলও বটে, সবচেয়ে পুরনো দলও বটে। কাজে তার কাছ থেকে প্রত্যাশার জায়গা, এবং কিছু কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগ নতুন প্রত্যাশার জায়গা তৈরি করেছে। উন্নয়নের মহাসড়কে তো আপনাদের নিয়ে যাচ্ছে, নারীর ক্ষমতা, উন্নয়নের মহাসড়ক, দারিদ্র দূরীকরণ। আমি মনে করি যে আপনার ভিশন 2021 হাজির করেছে, ভিশন 2041 হাজির করছে, এবং একটা যে ভবিষ্যৎমুখী, একটা যে লুক ফরওয়ার্ড করার মতো জায়গা যে তৈরি করতে পেরেছে আওয়ামী লীগ, এটা কিন্তু দেশের রাজনীতির অবয়বকে পাল্টে দেবে। কারণ এখন অন্য দলকেও কিন্তু তার বিকল্প নিয়ে আসতে হবে, এটা আমি মনে করি একটা নতুন মাত্রা। সেই প্রশ্নটা আমি ধন্যবাদ ডক্টর মেজবাহ কামাল, ডক্টর জিনাত হুদা ওহিদ। দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, রাজকাহনের পরবর্তী পর্বেও আমরা আলোচনা করব আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়েই, কাউন্সিলের পালে নির্বাচনী হাওয়া, এই শিরোনামে। সঙ্গে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অসীম কুমার উকিল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সাংসদ নাজমুল হক প্রধান। আমাদের সঙ্গে থাকুন।